বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ব্রিক্স সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তাকে দেখতে চায় নয়াদিল্লি। কিন্তু এই আমন্ত্রণ কি শুধুই একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য, নাকি এর আড়ালে রয়েছে ভারত বাংলাদেশের বড় রাজনৈতিক এবং কূটনৈতিক হিসেব? কারণ কিছুদিন আগেই চীন সফর করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন তিনি। বাংলাদেশ ও চীন তাদের সম্পর্ককে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণাও করেছে। তারপরই তারেক রহমানকে দিল্লিতে আমন্ত্রণ। তাহলে প্রশ্ন উঠছেই, কি সেই প্রশ্ন? চীন সফরের কারণেই কি তারেক রহমানকে এত গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি? ভারত কি বাংলাদেশকে নিজের কাছাকাছি রাখতে চাইছে, নাকি দিল্লি বুঝতে পেরেছে বাংলাদেশের নতুন সরকারকে বাদ দিয়ে আর বাংলাদেশ নীতি চালানো একেবারেই সম্ভব নয়? আর বাংলাদেশের জন্যই বা এই সফর কতটা জরুরি? এই বিশ্লেষণের শেষ দিকে রয়েছে একটি গুরুত্বপূর্ণ মোড়, আর সেখানেই বোঝার চেষ্টা করব এই সফর ভারতের জন্য প্রয়োজন বেশি না বাংলাদেশের। তাই পুরো বিশ্লেষণ জুড়ে আমার সঙ্গে থাকার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা, সঙ্গে আমি সুব্রত আচার্য। চলুন তবে আজ পয়েন্ট টু পয়েন্ট ধরে বিশ্লেষণ শুরু করা যাক। প্রথম পয়েন্টটি বলবো যে এই আমন্ত্রণের আসল কারণটা কি। দেখুন প্রিয় দর্শক, ভারতে আগামী 12 এবং 13 সেপ্টেম্বর অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন আয়োজিত হচ্ছে। বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, তবে বাংলাদেশ এখানে বিমস্টেকের সভাপতি। সেই পরিচয়ই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনের সম্প্রসারিত বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন ভারতের আমন্ত্রণটি পর্যালোচনায় রয়েছে। সফরের বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো কর্মসূচি বাংলাদেশের সরকার ঘোষণা করেনি। তবে এখানে সফরের ঘোষণার চেয়েও বড় বিষয় হলো ভারতের আগ্রহ। দেখুন, ভারত যে শুধু আমন্ত্রণ পাঠিয়েছে সেটিই নয়, বরং ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বলেছেন দিল্লি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগ্রহী। অর্থাৎ দিল্লি তারেক রহমানের সঙ্গে সরাসরি সম্পর্ক করতে চাইছে। এবার বলবো দ্বিতীয় পয়েন্ট। সেটি কি? দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে দিল্লির নতুন বাংলাদেশ নীতি। বাংলাদেশের নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে সবচেয়ে আগে অভিনন্দন বার্তা জানিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছিল ভারত বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে শান্তি, উন্নয়ন এবং দুই দেশের মানুষের সমৃদ্ধির জন্য কাজ করতে চায় তারা। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময়ও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই এই ব্রিক্স সম্মেলনের আমন্ত্রণ হঠাৎ নেওয়া কোনো এক বিশেষ সিদ্ধান্ত সেটিও বলা যাচ্ছে না। এটি বোঝাচ্ছে দিল্লি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ধীরে ধীরে যোগাযোগ বাড়াতে চাইছে কিংবা বাড়াচ্ছে। প্রিয় দর্শক, এর একটি রাজনৈতিক কারণও রয়েছে। সেটি কি? বাংলাদেশে দীর্ঘদিন অভিযোগ ছিল ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বদলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ককে বেশি গুরুত্ব দিয়ে আসছে। এখন তারেক রহমানের সরকার ক্ষমতায়, তাই দিল্লিকে দেখাতে হচ্ছে ভারত কোনো একটি রাজনৈতিক দলের নয়, বরং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত। তৃতীয় পয়েন্টটি কি? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। সে পয়েন্টটি হচ্ছে চীনের হিসেব। এবার খোলসা করব সেই চীনের হিসেব প্রসঙ্গের কথা। 22 থেকে 26 জুন চীন সফর করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী লি সিয়াং এর সঙ্গে তার বৈঠক হয়। বাংলাদেশ ও চীন তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করার কথা ঘোষণা করেছে। পরিকাঠামো, শক্তি, শিল্প এবং প্রযুক্তিগত বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দাবি করছে ওই সফরে দুই দেশের মধ্যে মোট 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
স্বাভাবিকভাবেই ওই সফরের দিকে নজর রেখেছিল দিল্লিও। ভারত নিশ্চয়ই চাইবে না বাংলাদেশের সঙ্গে দূরত্ব বাড়ুক এবং সেই জায়গা পুরোপুরি চীন নিয়ে নিক। কিন্তু পুরো বিষয়টি শুধু চীন নিয়ে ব্যাখ্যা করলে কোথাও একটা ভুল থেকেই যাবে, কারণ ভারতের কাছে বাংলাদেশ নিজের কারণেই গুরুত্বপূর্ণ। এবার বলবো চতুর্থ পয়েন্ট নিয়ে কথা। সেটি কি? ভারতের সরাসরি লাভ। প্রথম লাভ, ভারতের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ। বাংলাদেশের মধ্য দিয়ে সড়ক, রেল, নদীপথ এবং বন্দর ব্যবহার করতে পারলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পৌঁছানোর সময় ও খরচ দুটোই বাঁচবে। আখাউড়া আগরতলা রেলপথ, চট্টগ্রাম মোংলা বন্দর ব্যবহার এবং অবশ্যই নদীপথের যোগাযোগ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। দ্বিতীয় লাভ অবশ্যই বঙ্গোপসাগর। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝামাঝি, তাই বিমস্টেক, বঙ্গোপসাগর এবং আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের গুরুত্ব অনেক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলোও বলছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ, বাণিজ্য, শক্তি, নিরাপত্তাকে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ ভারত তারেক রহমানকে গুরুত্ব দিচ্ছে শুধু রাজনৈতিক কারণে নয়, বরং এর সঙ্গে ভারতের অর্থনীতি, নিরাপত্তা এবং যোগাযোগের নিবিড় এক স্বার্থ জড়িয়ে রয়েছে। পঞ্চম পয়েন্ট, সেটি কি? পঞ্চম পয়েন্টে বলবো বাংলাদেশেরও সরাসরি লাভ রয়েছে এখানে। কি সেই লাভ? দেখুন, বাংলাদেশের সামনে ভারতের সঙ্গে একাধিক অমীমাংসিত বিষয় রয়েছে, যেমন তিস্তা জলবন্টন এখানে অন্যতম একটি অমীমাংসিত ইস্যু। সীমান্তের প্রাণহানি নিয়ে বাংলাদেশের অভিযোগ দীর্ঘদিনের। ভিসা পরিষেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন। বাণিজ্যেও বাংলাদেশের ঘাটতি রয়েছে। এর সঙ্গে রয়েছে শেখ হাসিনার ভারতে অবস্থানের এক বড় সড় প্রশ্ন। এই বিষয়গুলো শুধু সংবাদ সম্মেলনের বক্তব্য দিয়ে সমাধান করা সম্ভব নয়, বরং সরকার প্রধান পর্যায়ে সরাসরি বৈঠক হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এসব প্রশ্ন তুলতে পারবেন। বাংলাদেশের আরও একটি লাভ রয়েছে এর মধ্যে। সেটি কি? চীন সফরের পর দিল্লি সফর হলে ঢাকা দেখাতে পারবে বাংলাদেশ কোনো একটি বিশেষ দেশের সঙ্গে ঝুঁকে পড়ছে না। বাংলাদেশ নিজের স্বার্থে চীন, ভারত এবং অন্য শক্তিগুলোর সঙ্গেও সম্পর্ক রাখছে। এটাই বাংলাদেশের বর্তমান বাস্তব কূটনীতি। এবার ষষ্ঠ পয়েন্ট নিয়ে আলোচনা করব। ষষ্ঠ পয়েন্ট কি? সম্পর্কে সবচেয়ে বড় বাধা কোথায়? দুই দেশের সম্পর্কের বড় বাধা হলো পারস্পরিক সন্দেহ। বাংলাদেশের একাংশের মানুষ মনে করেন ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বিশেষ দলকে বেশি গুরুত্ব দিয়ে আসছে। আবার ভারতের এক অংশের মানুষের সন্দেহ বিএনপি ক্ষমতায়, ফলে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী শক্তি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আর এই দুই সন্দেহ দূর না হলে শুধু একটি প্রধানমন্ত্রী পর্যায়ে সফরে পুরোপুরি সম্পর্ক স্বাভাবিক হবে বলে মনে করা কোনো কারণ নেই। তারেক রহমানকে দিল্লিকে আশ্বস্ত করতে হবে বাংলাদেশের মাটি ভারতের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না। অন্যদিকে ভারতকেও বোঝাতে হবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনো নেতা বা দলের ওপর নির্ভর করে দাঁড়িয়ে নেই কিংবা আগামীতেও দাঁড়িয়ে থাকবে না। সম্পর্ক হবে দুই দেশের মানুষের স্বার্থের ভিত্তিতে। এবার বিশ্লেষণের আসল মোড়, যেটি আমি শুরুতেই আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম। শুরুতে মনে হতে পারে ভারতই তারেক রহমানকে বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু বাস্তবতা হলো দুই দেশেরই একে অপরকে সমানভাবে প্রয়োজন। ভারতের প্রয়োজন বাংলাদেশকে উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ, সীমান্ত, নিরাপত্তা, বঙ্গোপসাগর এবং অবশ্যই আঞ্চলিক ভারসাম্যের স্বার্থে। আর বাংলাদেশের প্রয়োজন ভারতকে, সেটি অবশ্যই অমীমাংসিত তিস্তা ইস্যু, ভিসা, বাণিজ্য, বিদ্যুৎ, চিকিৎসা এবং সীমান্ত সমস্যা সমাধানের স্বার্থে। আর এখানে কেউ কাউকে দয়া করছে না, বরং দুই দেশই নিজেদের জাতীয় স্বার্থে কাছে আসতে চাইছে। প্রিয় দর্শক, বিশ্লেষণের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি।
তবে শেষ প্রান্তে আসার আগে শুধু বলবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর শুধু ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার বিষয় নয়, বরং এটি ভারতের নতুন বাংলাদেশ নীতির পরীক্ষাও। একই সঙ্গে এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক দক্ষতার পরীক্ষার বিষয় হয়েও দাঁড়াবে। ভারত তাকে গুরুত্ব দিচ্ছে কারণ বাংলাদেশ ভারতের জন্য প্রয়োজনীয়, আর বাংলাদেশেরও এই সুযোগ নেওয়া উচিত, কারণ দাবি আদায় করতে হলে আলোচনার টেবিলে বসতেই হয়। এখন প্রশ্ন থাকতেই পারে, তারেক রহমান দিল্লিতে গেলে শুধু নরেন্দ্র মোদীর সঙ্গে হাসি মুখে ছবি তুলবেন, নাকি তিস্তা, সীমান্ত, ভিসা, বাণিজ্যের প্রশ্নে বাংলাদেশের জন্য কোনো দৃশ্যমান অগ্রগতি নিয়ে ফিরবেন? কারণ সফরের ছবি কয়েকদিন আলোচনায় থাকে, কিন্তু সফরের ফলাফল ইতিহাস হয়ে থাকবে। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। নমস্কার।